দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে মিলেনিয়াম টেলিভিশনের সামনে সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, আমরা বলার কথা বলবো অনুষ্ঠানে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ঘটনা প্রবাহের নানা রকম চুলচেরা বিশ্লেষণ শুনি এবং এখানে নানা মতের মানুষ আছেন তারা যুক্ত হন এবং আলোচনাকে সমৃদ্ধ করেন। আজকেও আমরা দুজন অতিথিদের সাথে যুক্ত হব। আজকে আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবো, শিরোনাম রেখেছি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে অনলাইনে দুজন অতিথি উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই তাদেরকে চেনেন। শুরু করছি। প্রথমে পরিচয় করে দিতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি আছেন আমাদের মাঝে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাই। দর্শক, আপনারা জানেন যে নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের টকশের খুব চেনা মুখ, দেশে বিদেশে টকশের দর্শকরা তাকে দেখে থাকেন। নানা বিষয়ে তিনি সংকটময় মুহূর্তে নানা রকম বিশ্লেষণ করেন এবং তিনি বাংলাদেশের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন এবং তিনি তার আরেকটা পরিচয় আছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সাথে প্রক্রিয়ার সাথে তিনি সম্পৃক্ত এবং তিনি জানি পপের তিনি সম্মানিত চেয়ারম্যান। এবং আমাদের মাঝে রয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ডক্টর জুনায়েদ হালিম, তিনি অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তারও আমরা নানা বক্তব্য আলোচনা টেলিভিশনের পর্দায় নানা টক শোতে দেখে থাকি। আজকেও বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তিনিও কথা বলবেন। দর্শক, আমাদের আলোচনা চলবে পুরো অনুষ্ঠান জুড়ে, আমাদের সাথে আপনারা থাকবেন। আপনাদের মতামত আমাদের সরাসরি ফোনে মন্তব্য করে লিখবেন এবং আপনাদের আজকের আলোচনার বিষয়ে মতামত পেলে আমরা উপকৃত হব এবং আলোচনাকে সমৃদ্ধ করবে বলে আমরা মনে করি এবং সুযোগ পেলে আপনাদের মতামত আমরা পাঠ করব। শুরু করতে যাই। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ব্যস্ততার মাঝে ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান কলিমুল্লাহ, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। জি, আমি একেবারেই সরাসরি প্রশ্নে যেতে চাই যে গত কয়েকদিন থেকে আমরা দেশের পরিস্থিতি দেখছি যে কোটা বিরোধী আন্দোলনের সূচনা হলো এবং সেখানে আন্দোলনের নানা রকম ঘটনা প্রবাহ গেল, যে হতাহতের ঘটনা ঘটলো, আমাদের নানা রকম সম্পদের বিনাশ হলো। আমরা দেখলাম যে এই পরিস্থিতি কোনোভাবে থামছে না। আজকেও কোটা আন্দোলনের ছাত্র শিক্ষার্থীরা মাঠে আছে এবং তাদের সাথে জনতা নেমেছে, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের বিভিন্ন পরিচয়ের মানুষ সম্পৃক্ত হয়েছে আন্দোলনের সাথে। এবং আজকে যেটা দেখেছি যে বিক্ষোভ সমাবেশে সারা দেশে বিভিন্ন জায়গায় বেশ বড় বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে, কলেবর বেড়েছে এবং আগামীকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে অসহযোগ আন্দোলনের ধারাবাহিক টানা অসহযোগ আন্দোলনের, আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে ছাত্রদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা এবং তিনি শিক্ষার্থীদের আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা এখন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে পাইনি, তবে যেটা শুনেছি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে তারা এক দফা আন্দোলনের দাবি জানিয়েছেন, অর্থাৎ এক দফার দাবি জানিয়েছেন, যে দফাটি আমরা জানি যে গত কিছুদিন থেকে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, বলা হচ্ছে যে এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আমরা এটি নিয়ে বাইরের ঘটনা, কিন্তু এটি নিয়ে ভিতরের অন্দরমহলে নানা রকম কথাবার্তা শুনছি, প্রতিক্রিয়া জানতে পারছি এবং বিশেষ করে নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। কোনটি সত্য কোনটি মিথ্যা এই মুহূর্তে সাধারণ মানুষ সেটি কিন্তু আসলে বুঝতে পারছে না। আসলে আমাদের স্বাভাবিক জ্ঞান, আমাদের বিশ্লেষণী ক্ষমতা কাজে লাগিয়ে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। একটু ইনসাইটটা আপনার কাছ থেকে জানতে চাই। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ রেখেছেন এবং ঘটনার বাইরের এবং ভিতরের বিষয়গুলো সম্পর্কে আপনার নানা রকম সময়ে আমরা তথ্য পেয়েছি, বিশ্লেষণ পেয়েছি। বর্তমান ঘটনা কিভাবে বিশ্লেষণ করছেন? কোন দিকে যাচ্ছে আসলে দেশের পরিবেশ? এই যে কোটা বিরোধী আন্দোলন, সেটি এখন এক দফা আন্দোলনের পরিণতি দেবার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। আসলে এটা কিসের লক্ষণ? সরকারের জন্য আসলে এটি কি ধরনের বার্তা বহন করছে? আমাদের জনগণের জন্য কোনো কি ধরনের পরিস্থিতি প্রকাশ করছে? জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, আমার প্রাক্তন কর্মস্থল, যেখানে আমি চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, উত্তরের বাতিঘর বলে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়ে আমারই সময়ে আমার দায়িত্ব পালনরত অবস্থায় 12তম ব্যাচে 2019-এ ভর্তি হয়েছিলেন। দু চোখ ভরার স্বপ্ন নিয়ে
সংলগ্ন উপজেলা থেকে আগত আবু সাইদ, তার আত্মহত্যের মধ্য দিয়ে এই পুরো যে ন্যারেটিভটা তৈরি হয়েছে তার সূত্রপাত। এবং যে রেজ তৈরি হয়েছে সেই দাবানল ছড়িয়ে পড়েছে সর্বত্র। অসমর্থিত সূত্রে জানা গেছে যে আজকেও খিলগাঁও এলাকায় ঢাকায় একজন মৃত্যুবরণ করেছে, এবং এটি শুধুমাত্র উত্তরবঙ্গে কিংবা রংপুরে সীমাবদ্ধ নেই, এখন আর সমগ্র দেশব্যাপী তা অভাবিতপূর্বকভাবে তার প্রভাব ফেলেছে। 9 দফা দাবি এখন 1 দফা দাবিতে এসে ঠেকেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার যে প্রেস কনফারেন্স, যেটা তিনি প্রথাগত ভাবে বিদেশ সফর শেষে এসে করেন, সেই রকম একটি প্রেস কনফারেন্সে তার প্রশ্নের জবাব থেকে শুরু, এবং আপনার এই যে রাতের বেলা ছাত্রীরাও সামিল হলেন হলের তালা ভেঙে, এবং ট্রল, কাউন্টার ট্রল ইত্যাকার যে ব্যবহারগুলো, সেগুলো এতটাই স্পর্শ করেছে আপনার আমাদের এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের, হোক তিনি টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে বিলং করেন, অথবা সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টরে, অথবা প্রাইমারি এডুকেশন সাবসেক্টরে, কেউ এখন বাদ নেই। আর এই অভাবিত এবং অভূতপূর্ব যে জাগরণ, এটি স্পার্ক হিসেবে কাজ করেছে আমার ছাত্রের আত্মহত্যা, এবং এইটা আমাদের স্বাধীনতা পরবর্তী কালে, সেই মহান স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পর থেকে শুরু করে এ পর্যন্ত নজিরবিহীন। আপনার শুধুমাত্র এটা ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নেই, ডিফারেন্ট সেগমেন্ট, সেকশন অফ পিপল তারা এখন সামিল হয়েছে। আর আপনার যে বিভিন্ন শেডের রাজনীতি ক্রিয়াশীল দল আছে, এরা সবাই যুক্ত হচ্ছে, এবং সংসদের প্রতিনিধি দল তারাও সংহতি প্রকাশ করছে, এবং এই ধ্বংসযজ্ঞ চলেছে, ভৌত কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটি আমি মনে করি খোলা পানিতে মাছ শিকারের মতো বিষয়, এবং মানে পুরনো ট্র্যাডিশন আমাদের কালচারে যে যার মতো করে অ্যাক্ট করছে, এবং এর ফলে যে ব্যাপারটি দাঁড়িয়েছে, এখানে মার্শাল হিসেবে ব্যবহৃত হয়েছে স্ট্যান্ডার্ড পাকিস্তানিরা, আর কি পয়েন্ট ইনস্টলেশনের যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, টার্মস অফ রেফারেন্স, তা ছেদ বলে প্রমাণিত হয়েছে। এবং আমাদের সিট অফ গভর্নমেন্ট এখন বলতে পারেন গণভবন, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এবং তার হাঁটা দূরত্বের মধ্যে এই জেনেভা ক্যাম্প অবস্থিত, স্ট্যান্ডার্ড পাকিস্তানিদের আবাসস্থল। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার নিশ্চিত করবার প্রয়োজনে জেনেভা ক্যাম্প অনতি বিলম্বে এই নিকট দূরত্ব থেকে সরিয়ে ঢাকার বাইরে নিয়ে যাওয়া ভালো। কারণ সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে, এবং সরকার প্রধান যিনি হন না কেন, তাকে অফিসিয়াল যে রেসিডেন্স, সেটির নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা বা আগুয়ান ভূমিকা নিতে হবে। কারণ জানে বাঁচলে বাপের নাম, এটা পুরনো প্রবাদ। এখন যেহেতু সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন এটা নিশ্চিত করবার ক্ষেত্রে, এবং আমার মনে হয়েছে যে বিষয়টা ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো। নানান ডামাডোল চলছে,
কিন্তু এই বালুর বস্তা কিংবা কাঁটাতারের বেড়া 5 স্তরের নিরাপত্তা যাই করি না কেন আমরা, সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে দিন 10 আগে, হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে আপনার ড্রোন সাফল্যের সঙ্গে ছুড়ে ইসরায়েলের ডিফ্যাক্টো রাজধানী আপনার তেল আবিবে মার্কিন দূতাবাসে আঘাত হানতে সক্ষম হয়েছে। 15 জন আহত হয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন। এখন দূরত্বটা চিন্তা করেন, সেই বিবেচনায় যদি এত শর্ট ডিস্টেন্সে এ ধরনের কোনো কাণ্ড ঘটে, আপনি জাস্টিফাই করবেন কি করে? জি স্যার, একটু জি, আপনি যে প্রেক্ষাপটটাই বললেন যে কোন প্রেক্ষাপটে যে ছাত্র হত্যার ঘটনার প্রেক্ষাপটে আপনারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এটা ছড়িয়ে পড়েছে ছাত্রদের মাঝে। কিন্তু একটা পর্যায়ে যখন 18 তারিখ বা 19 তারিখ যখন আরো বেশি প্রাণঘাতী কর্মকাণ্ড হলো, নাশকতা হলো, তখন ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই আন্দোলনটা তাদের হাতে নেই এবং তাদের মাঝে অন্যরকম সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা প্রবেশ করেছে। আমরা তখন একটা পরিস্থিতি দেখেছি এবং একথা সরকারও বলেছে যে এই আন্দোলন তাদের কাছে নেই। আপনি কি মনে করেন যে আন্দোলনটা তো দাবি ছিল যে এক দফা মানে সেখানে কোটা সংস্কারের দাবি, কোটা সংস্কারের তো একটা আইনগত একটা আমরা সলিউশন পেলাম, নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও এখন এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার যৌক্তিকতাটা কোথায় এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং প্রকাশিত এখন আসলে এক দফা দাবি দেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন যে আসলে এই আন্দোলনটা এত একটি সরল আন্দোলন ছিল, নাকি আন্দোলনকে কেন্দ্র করে এক ধরনের ধাপে ধাপে তাদের লক্ষ্য বাস্তবায়নের একটি প্রক্রিয়া অব্যাহত ছিল এবং যে প্রক্রিয়া আসলে এক দফায় তারা যেতে চায়? এবং সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছে যে তারা ষড়যন্ত্রকারী, তারা সরকারকে ফেলানোর জন্যই এই আন্দোলনে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে তারা কর্মকাণ্ড করেছে। তো এইটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই আন্দোলনের সাথে বিদেশি কোনো শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা? কেউ কেউ মনে করছেন যে আমেরিকা এই আন্দোলনে ধোঁয়া দিচ্ছে এবং পশ্চাতে তারা নানা রকম কলকাঠি নাড়াচ্ছে আরব বসন্তের মতো বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত রাখার জন্য, ব্যাহত করবার জন্য, এক ধরনের পরিস্থিতি তৈরি করবার জন্য, বাংলাদেশকে আমেরিকান ব্লকের মধ্যে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা জারি রেখেছে। নির্বাচন থেকে তাদের শুরু সেই প্রচেষ্টার এবং আমরা এখন সেই বাস্তবায়ন দেখছি। অনেকে বিশ্লেষণটুকু দিচ্ছেন। এই দুটো বিষয় আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে একটু, যেহেতু আপনি কথা বলেছেন, আসতে চাই প্রফেসর জুনায়েদ হালিম আপনার কাছে। যে এই যে বলা হচ্ছে এক দফা, আসলে কি এই এক দফা আপনি ছাত্রদেরই এক দফা মনে করছেন কিনা? আজকে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এক দফা দাবি দিয়েছে, ঠিক কিন্তু পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তার আগে তাদের আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা জানিনি ছাত্রদের পক্ষ থেকে। কি মনে হয় যে ছাত্ররা এই আন্দোলনের প্রস্তাব গ্রহণ করবে, মানে আলোচনার প্রস্তাব গ্রহণ করবে? কারণ এর আগেও তো তারা বলেছে, কারণ রকম রক্তপাত ঘটেছে, তাদের যে সাথীরা মারা গেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আলোচনায় যাবে না, এই ধরনের মনোভঙ্গি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। তারা যদি আলোচনায় না যায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? বিশ্লেষণ কি আপনার, জুনায়েদ হালিম? ধন্যবাদ। এরকম একটা ক্রুশিয়াল সময় যাচ্ছে, সেই সময় আমাদেরকে আপনি ডেকেছেন কিছু কথা বলার জন্য এবং পর্যবেক্ষণ দেওয়ার জন্য। একদম সর্বশেষ এই মুহূর্তে আপনি যে তথ্যটি দিলেন, এই তথ্য এবং নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে বিশ্লেষণ দিলেন, ওনার বিশ্লেষণের শেষাংশের কথাটি ধরেই আমি কথা বলতে চাচ্ছি শুরুতে। সেটি হলো যে রাষ্ট্র কিন্তু আপনার আমার সবার, এবং রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকতা, রাষ্ট্রের যে নিয়ম বিধি, রাষ্ট্রের কাজের যে প্রক্রিয়া অর্থাৎ, এবং রাষ্ট্রের যে ইন্টিগ্রিটি, সভারেনিটি, এইগুলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাষ্ট্রের যারা নির্বাহী, বিশেষ করে স্যার যেই বিষয়টি খুবই গুরুত্বের সাথে অবতারণা করলেন, সেটা অনেক স্পর্শকাতর বিষয়। এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর যে অফিসিয়াল বাসভবন, গণভবন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়, সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের সবার মাথায় মনে রাখতে হবে। আমরা
আন্দোলন সংগ্রামের নানা রূপ তো দেখছি এবং নানা আশঙ্কাও করছি। সেটি তো একদিকের বিষয়, কিন্তু আমি যে কথাগুলি বললাম যে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্র একটা হাওয়াই বিষয় নয় এবং কোনো ইউফোরিক বিষয়ও নয়। একটা সাময়িক ইউফোরিয়া কোনো একটি রাষ্ট্রের প্রকৃত যেই ভিত্তি, সেই ভিত্তির বিরোধী হলে পরেও হয়ে উঠার আশঙ্কা আছে এবং আমরা কিন্তু সেরকম নানা আলামত দেখতে পাচ্ছি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এবং যেটি একটি এখন তো এই মুহূর্তে এটি ওদের যেই মূল দাবি ছিল, যেই কারণে আন্দোলনের সূচনা শুরু, এবং সেই দাবি কিন্তু ওদের আশানুরূপ এবং চাওয়া অনুরূপ কিন্তু একেবারে রাষ্ট্রীয়, মানে যে বিষয়টা আমি বললাম যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সেটি হয়েছে। এবং এটি মানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, এটা বুঝদারির বিষয় যে আমার দাবি। কিন্তু তারা তো সেটি আস্থায় নিচ্ছে না এবং তারা আরো বেশি বলছে যে এর মধ্যে জল অনেক দূর গড়িয়ে গেছে, জল ঘোলা হয়েছে এবং তাদের শোক বা তাদের কষ্ট বেড়ে গেছে যে তাদের সহপাঠীরা তাদের সহযোদ্ধারা মৃত্যুবরণ করেছে। না না না, এই যে বক্তব্যটা আনা হচ্ছে, এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত ভাব ভিন্ন মত নেই। এবং রাষ্ট্র বা রাষ্ট্রের যে কর্তৃপক্ষ, ধরেন রাষ্ট্রের কর্তৃপক্ষেরও কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে কোনো ভিন্ন অবস্থান নেই। তাদের যেই অবস্থান বা ডিম্যান্ড যে যা কিছু ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রাণহানির ঘটেছে এবং প্রাণহানির ঘটনাগুলির যে নানা মানে বাস্তবতা এবং নানা কার্যকারণ এবং নানা ধরনের ঘটনা, এটি এই প্রাণহানির বিষয়টি কিন্তু কেবলমাত্র যে আমরা ঢালাওভাবে যদি বলে দিই যে কেবলই মাত্র পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে গুলিতে হয়েছে বা অ্যাকশনে হয়েছে, বিষয়টা সেরকমও কিন্তু না সব ক্ষেত্রে। আমি মানে ঢালাওভাবে বলছি না, সব ক্ষেত্রে কিন্তু সেটি না। এই প্রাণহানির ঘটনাক্রমের মধ্যে নানা ঘটনাক্রম কিন্তু ঘটেছে এবং নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে বিষয়টির অবতারণা করেছেন সেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে এই নিরাপত্তার বিষয় এবং রাষ্ট্রীয় যে সম্পদ হানির বিষয়, সেগুলি তো মানে কোনো মানে জনদাবির অংশ, মানে আন্দোলনের অংশ হতে পারে না। এবং সেটি কিন্তু খুবই ডেলিভারেটলি কোনো পক্ষের উস্কানিতে বা প্ররোচনায় এই তরুণ ছাত্র সমাজ শুরুতে যে আন্দোলনটা শুরু করেছিল সেটা আর তাদের মানে নিয়ন্ত্রণের মধ্যে নেই বা ছিল না। এবং একটা মানে মানে ওদের যেই দাবিগুলি, সেই দাবিগুলি কিন্তু সবকিছুই রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে হয়ে গেছে এবং সেটি পরিপূর্ণ। এবং এখন যেই দাবি তারা 9 দফা দাবি, তাহলে আন্দোলন থামছে না, 9 দফা না, এখন আমি সেটাই বলছি, এই 9 দফা দাবির যেই বিষয়গুলি তারও কিন্তু প্রায় অনেকগুলি কিন্তু ইতিমধ্যে পূরণ হয়েছে বা সেগুলি পূরণ করার যে প্রক্রিয়া বা সেই প্রতিশ্রুতি সেগুলিও কিন্তু দেওয়া হয়েছে। এবং আজকে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে এক বৈঠকে কিন্তু উনি বলেছেন যে সংঘাত নয় মানে, এবং মানে গণভবনের দরজা খোলা আছে, আন্দোলন সমন্বয়কারীদের সঙ্গে আমি যে কোনো সময় বসতে চাই। এই বিষয়গুলিকে কিন্তু মানে আমি বলবো যে বিবেচনায় নিতে হবে। আন্দোলনের উত্তেজনায় ইউফোরিয়ায় অনেক কিছু ঘটে যেতে পারে, কিন্তু সেই ঘটে যাওয়া বিষয়গুলি যদি যা ঘটেছে তার চেয়ে খারাপ এবং গুরুতর কিছু হয়, সেটি আমাদের কারোই কাম্য নয়। সবার উপরে কিন্তু আসলে মানে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের যে ইন্টিগ্রিটি, সেটি আমরা এখানে কোনো রকমের মানে এগুলি কিন্তু এখন সম্পূর্ণই নিরসিত। এখন যা ঘটছে বা ঘটানো হচ্ছে সেগুলি একটি আবেগ এবং উত্তেজনার কারণে একটা বিশাল সংখ্যক ছাত্র, তরুণ এবং সাধারণ মানুষও অনেকেই মানে এটির সাথে এক ধরনের আত্মিকতা অনুভব করছেন। কিন্তু এটার পরিণতি কি হতে পারে, সেই পরিণতির বিষয়টা নিয়েও মানে আন্দোলন এবং আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত
তাদের গুড সেন্স কাজ করবে, আমি সেটি মানে প্রত্যাশা করি। এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষেরও এই বিষয়গুলি তারা তো যতটা একভাবে একটা নমনীয়, পরিণতির কথা তারা বলে রেখেছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ তাদের ভাষায় এক দফা, আর এটি তাদের আমিও মানে এই আলটিমেট বিষয়টা পরিণতি। কিন্তু এর এখন এই পরিণতিরও পরিণতি কি, জি সেটা কি কেউ আমরা বড় সেটা প্রশ্ন। কি সেটা ধরেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, আমি মানে ওদের দাবি এবং তর্ক বা মানে কথা বলার খাতিরে আমি ধরে নিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, এটা একটা পরিণতি হলো ওদের আন্দোলনের। কিন্তু এই এই পরিণতির তার তৎপরবর্তী পরিণতিগুলি কি, সেই ভাবনাগুলি কি আমরা মানে ভাবছি, বা সেই ভাবার মতন মানে মানসিক স্থিতি কি আমাদের আছে? এই অস্থির সময়ে আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি সবার, আমাদের সমাজের সবার সুস্থির এবং ঠান্ডা মাথায় সামগ্রিক বিষয়কে ভাবা। শুধু আজকের বর্তমান নয়, অতীতটাকে মাথায় রেখে আজকের বর্তমানের বিবেচনায় শুধু নয়, ভবিষ্যৎটা দেখতে হবে। সেই ভবিষ্যৎ দেখার মানে ভাবনার চোখটা যেন এবং অনুভবটা যেন কাজ করে। জি জুনায়েদ ভাই, আবার আপনার কাছে আসবো, আপনার সাথে করণীয় কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা একটু নানা মাত্রার আলোচনা করতে চাই। নাজমুল হাসান কলিমুল্লাহ, যে আসলে এই আন্দোলনের পরিণতিটা এটা হচ্ছে যে যদি এক দফা দাবি পূরণ হয় শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু তারপরে আসলে কি সেই পরিণতি সম্পর্কে আমরা ভাবছি কিনা, আন্দোলনকারীরা বা শিক্ষার্থীরা ভাবছে কিনা, এবং এই আন্দোলনের সাথে তো রাজনৈতিক আন্দোলনও যুক্ত হয়ে গেছে। বলে যারা এই সরকারের পদত্যাগ চেয়েছিল তারা এক ধরনের সাফল্যের মুখ দেখবে বলে খুবই আশাবাদী আমরা দেখছি, তাদের বেশ উৎসাহিত দেখছি। আমরা জানি যে আসলে একটু জানতেই চাই, অনেকে এটাকে আরব বসন্তের সাথে তুলনা করছেন, যে আরবে বসন্ত আমরা দেখেছিলাম সেই 10-11 সালের দিকে, এবং সেখানে আমরা তিউনিসিয়ার একজন সবজির বিক্রেতার গায়ে আগুন লাগে আত্মহত্যের ঘটনার প্রেক্ষিতে আশেপাশের দেশগুলোতে যেভাবে সেটি আন্দোলনটা ছড়িয়ে গেল, এবং সেটি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রেই সেখানে তরুণরা কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তার পরিণতি আজকে আসলে আমরা আরবের দেশগুলোতে, সিরিয়া, ইরাক, লেবাননে দেখছি। নাজমুল হাসান কলিমুল্লাহ, অনেকে মনে করছেন যে বাংলাদেশের বর্তমান আন্দোলনের পরিণতি কেবলমাত্র শেখ হাসিনার পদত্যাগ নয়, এর পরিণতি আরো ধরনের অবস্থা সামনে অপেক্ষা করছে, এবং সেটা হয়তো আমরা এখন অনেকে ভাবতে পারছি না। এই ধরনের ভাষ্য কেউ দেবার চেষ্টা করছে। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুনছেন কিনা আমি জানি না, আপনি একটু বলবেন যে আরব বসন্তের স্বপ্ন দেখা হচ্ছে বাংলাদেশে, এবং তার কনসিকুয়েন্স আরব বসন্তে আমরা দেখেছি সেখানে ভালো হয়নি। এই ধরনের এক ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে, এবং বাংলাদেশ আসলে বিশ্বের যারা খেলোয়াড় আছে তাদের ছকের মধ্যে দাবার গুটিতে পরিণত হয়ে যেতে পারে, যেটি এত বছরে হয়নি, এবং আমেরিকার এক ধরনের হাত আছে। এই কথাগুলো বলা হচ্ছে, এই প্রশ্নগুলো আপনাকে বলছি কেন, কারণ আপনি এগুলো নিয়ে বিশ্লেষণ করেন। এই সম্পর্কে সরাসরি আপনার একটু মন্তব্য জানতে চাই, নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, আরব বসন্ত যে কথাটি, সেটি ভাবলেই আমাদের তাহারি স্কোয়ারের কথা মনে পড়ে। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ কিন্তু সেই 60-এর দশক থেকে যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে তার ক্ষেত্রে, এবং আরব বসন্তের যে ট্রায়ালটা, সেটাও উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশেই হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মৃতি এত প্রতারক নয় যে কনসার্টের কথাটি ভুলে গেছে। দ্যাট ওয়াজ দ্য, আমি বলবো, পাইলটিং, এবং সেটি পরবর্তীতে নর্থ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে, জি, নর্থ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে তা রেপ্লিকেট করা হয়েছে। আমি নিজে ইজিপ্টে হোসনি মোবারকের নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম। সেটাই ছিল 5000 বছর ইতিহাসে প্রথম এবং শেষ নির্বাচন। এবং এরপরে আমরা দেখেছি যে আপনার পরবর্তীতেও এটার ইম্প্যাক্টটা কি দাঁড়িয়েছে, এবং এখন যে অবস্থাটা, সেখানে কি গণতন্ত্র কায়েম হয়েছে মিশরে? ডেফিনেটলি নয়। আমি সেজন্যই বলছিলাম, আপনি খেয়াল করে দেখেন ফুটেজগুলো, যদি মনে পড়ে, হোসনি মোবারক বিদায় নিলেন, তার প্রতি বারংবার সম্মান প্রদর্শন করা হলো, যিনি সামরিক বাহিনীর মুখপাত্র হিসেবে, স্পোক্স পারসন হিসেবে মিডিয়াতে আসছিলেন, এবং ইভেনচুয়ালি আমরা দেখলাম সিসি মহোদয় গেড়ে বসলেন বা জেকে বসলেন। এখন
আমাদের এই যে পূর্ব অভিজ্ঞতাটি হয়েছে আপনার তিউনিসিয়া থেকে, যেটা শুরু, পরবর্তীতে আপনার সমগ্র আরব বিশ্বে যেটা ছড়িয়ে পড়েছিল, সেই রকম একটি অভাবিতপূর্ব প্রপঞ্চের সঙ্গে বর্তমান অবস্থাটির তুলনা করার কেউ কেউ প্রয়াস পাচ্ছে। এখন এখানে যদি খেয়াল করে দেখেন, আপনার স্পার্কটা যেমন তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল, তেমনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বা তার ক্যাম্পাসের আশপাশ থেকে শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু থেমে থাকেনি। এখন আজকে এই জায়গাটায় আমরা কেন এসে দাঁড়ালাম? আমি না, এটি আমরা জানি না, জনপ্রশাসন শৃঙ্খলার একজন নগণ্য ছাত্র হিসেবে আমি বলবো, কোয়ালিটি অফ গভর্নেন্স একেবারে নিম্নতম অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে। এটার কারণ হচ্ছে প্রত্যেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত মাননীয় প্রধানমন্ত্রী মুখের দিকে তাকিয়ে থাকে। মানে পুরো দেশ, মানে হারকুলিয়ান একটা দায়িত্ব যে সমস্ত কিছু সেই জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব তাকেই করতে হবে, অন্য কেউ দায়িত্ব নেবেন না, দায় নেবেন না, এবং তার সঙ্গে চেক ব্যাক করতে চাইবেন সবকিছু, যে অ্যাজ ইফ এই ফাইলটা তিনি স্বাক্ষর করবেন কিনা, এরকম একটা অবস্থা। মাসের শেষে প্রত্যেকে কিন্তু পেচেক নিচ্ছেন এককভাবে, শেখ হাসিনা কিন্তু সবার পেচেকটা নিচ্ছেন না ওইভাবে চিন্তা করলে। তো এই জন্য এই সময় এসছে বিষয়গুলো নিয়ে কথা বলবার। আর সবাই ধরে নেন যে আপনার বিধাতার সম্মুখে যেরকম ষষ্ঠাঙ্গ প্রণিপাত করে লোকজন, আপনার ধর্ম নির্বিশেষে এক এক রীতি এক এক রকমের, অনেকটা সেরকম একটা অবস্থায় পর্যবসিত হয়েছে। এখন মানুষ মাত্রই আপনার তার সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। সে বিষয়টা আমরা রীতিমতো ভুলে গেছি। তার ফলে তোষামত, খোসামত, স্থাবকতা এটা ইনস্টিটিউশনাল ফর্ম নিয়েছে। এবং সেই কারণে আপনি খেয়াল করে দেখবেন, আপনার জাহাঙ্গীরের মতো লোক কিংবা আপনার মান্নানের মতো লোক 400-500 কোটি টাকার মালিক বনে গেছে। আর আমার ছাত্র নিহত হওয়ার পরে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে 7.5 লাখ টাকার চেক ধরিয়ে তৃপ্তির ঠেকুর তুলছেন। স্যার, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এবং এই জন্য আমি মনে করি সমগ্র জাতি আপনার ক্ষেত্রে নিরিখে আমি বলবো এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার, সামষ্টিক ব্যর্থতা। আমরা সবাই মিলে আজকে এই অবস্থাটা তৈরি করেছি। নাজমুল করিমুল্লাহ, আমার দুটো প্রশ্ন ছিল যে এখানে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ, প্রচ্ছন্ন কোনো তাদের কোন রকম ষড়যন্ত্র চলছে কিনা। যেটি ভাষ্য আমরা শুনছি যে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ভালো, ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করে, কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন পরিস্থিতি আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমাদের নেতারা আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন। তো তার প্রেক্ষিতে আমেরিকা বাংলাদেশের বা রিজিম একটা পরিবর্তন চায়, রিজিম চেঞ্জ চায় বহুদিন থেকে, এবং তারা সেটাই করছে এবং তাদের কলকাঠি নাড়াচ্ছে বলে অনেকে মনে করছেন। এ সংক্রান্ত আপনার কোনো তথ্য পর্যবেক্ষণ আছে? দেখুন, আমি যেটি বলবো, সেই রামও নাই, সেই অযোধ্যাও নাই, কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি সেই সময়কার 70-এর দশকের, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এটা ধরে বসে আছে। 2025 অনওয়ার্ড রিড্রয়িং অফ দ্য ম্যাপ, সেটা হয়ে যাবে মূল প্রতিপাদ্য বিষয়। প্রথম মহাযুদ্ধের পরে আমরা এক ধরনের রিড্রয়িং অফ দ্য ম্যাপ প্রত্যক্ষ করেছি। দ্বিতীয় মহাযুদ্ধের পরে তার ধারাবাহিকতায় নতুন নতুন অনেকগুলো দেশ জন্ম লাভ করেছে। এবং বার্লিন ওয়াল ভেঙে যাওয়ার পরে, অর্থাৎ আপনার 90-এর গ্লোরিয়াস রেভলিউশনের পরে আমরা কিন্তু দেখেছি ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টের মতো দেশ গঠিত হতে, সাউথ সুদানের মতো দেশ আত্মপ্রকাশ করতে। এই প্রক্রিয়াটি আপনার 2025-এর পরে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের সামনে পরিদৃষ্ট হবে বলে পণ্ডিতরা মনে করেন। এবং এখন যেই কাজটি চলছে, আপনার জায়ন ল্যান্ড অর্থাৎ লার্জার ইসরায়েল গঠনের প্রস্তুতি চলছে। গাজা ক্রাইসিসটা তারই অংশ। আপনার রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত এই বিশাল যে টেরিটরি, সেটা নিয়ে তৈরি হতে যাচ্ছে লার্জার ইসরায়েল। এবং তার পাশাপাশি আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো এই টেরিটরি জুড়ে
তৈরি হতে চলেছে লার্জার ভারত। এখন আপনি জানেন যে ভারত এবং ইসরায়েল তারা স্ট্র্যাটেজিক পার্টনার, এবং পৃথিবীর একমাত্র দেশ যা মার্কিন আপনার যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি ইত্যাকার বিষয়ে প্রভাবক ভূমিকা পালন করতে পারে, সেটি হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েল হচ্ছে প্রথম রাষ্ট্র যে রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে, এবং এটা একটা মিসিং হিস্ট্রি। আমাদের প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক, তিনি দায়িত্ব গ্রহণের পরে একটি চিঠি সকল সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তৎকালীন সমসাময়িক কালের তাদেরকে পাঠিয়েছিলেন, এবং একমাত্র ইসরায়েল রেসপন্ড করেছিল অন 29th of April 1971। আমরা জানি অফিসিয়ালি আমাদের যে ভার্সন ন্যারেটিভটা আছে সেখানে ভুটান আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছে, তারপরে ভারত। তো মজা হচ্ছে ইসরায়েল প্রথম স্বীকৃতি দিয়েছে, তারপরে ভুটান, তারপরে ভারত, এবং ইসরায়েল দুইবার আমাদের স্বীকৃতি প্রদান করেছে। 72-এ স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার পরে আরেকবার। এবং মজার ব্যাপার হচ্ছে দুবারের কোনোবারই আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করিনি। As far as Israel is concerned, they recognize Bangladesh, but as far as we are concerned, we don't recognize Israel. এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তো সেই জন্য যেহেতু আপনি ফিউচারিস্টিক একটা অ্যানালিসিস আমাকে করতে বলেছেন, সেই জন্যই একাডেমিক একটা পার্সপেক্টিভ থেকে আমি বিশ্লেষণটা প্রদান করলাম। আমি চাই না আপনি, আমি বা আমার সহ আলোচক প্রফেসর জুনায়েদ হালিম রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলার সম্মুখীন হই। একেবারেই একাডেমিক একটা চিন্তা থেকে এই বিশ্লেষণটা হাজির করা। ধন্যবাদ। জি, ধন্যবাদ জুনেদ ভাই। আপনার কাছে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি, যেটি বললেন যে বাংলাদেশের গভর্নেন্স ব্যবস্থা এখন স্ট্যান্ডার্ড নয়, এবং সেখানে মানুষের নানা রকম অসন্তোষ আছে। বর্তমান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় আছে, তার একটি প্রভাব এই আন্দোলনে আছে, এবং সে কারণে অনেকেই সরকার পতনের সেই আন্দোলনের যৌক্তিকতার কথা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। যদি কোটা দাবি থেকে শুরু হলো আন্দোলনটা, এখন এক দফার দিকে এটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে এইখানে এই ঘটনার মধ্য দিয়ে আসলে আমাদের সরকার এবং সরকারি যে দল যারা ক্ষমতা থাকে তাদের কোনো লেসন নেবার কোনো বিষয় আছে কিনা, এবং আসলে এর এই মুহূর্তে সরকার কি করতে পারে বলে আপনি মনে করেন এই পরিস্থিতিতে? এটা অনেক জটিল এবং কঠিন প্রশ্ন। আমি বা আমার সহ আলোচক শ্রদ্ধেয় নাজমুল হাসান কলিমুল্লাহ ভাই স্যার, ওনারও আসলে আমাদের তো we are not the people and person in position to actually determine things, what has to be done or what not to be done. But আমরা যেটা মনে করি যে আমাদের তো সবার উপরে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং দেশের সংহতি, মানুষের সংহতি। দেখেন, আমেরিকা প্রসঙ্গে কলিমুল্লাহ স্যার কথা বললেন, আমেরিকার বৈশ্বিক ভূমিকার সম্পর্কে কথা বললেন। উনি গুরুজন, পণ্ডিতজন, আমাদের তো অগ্রজজন। উনি যে কথাগুলি বললেন সেগুলি খুবই একাডেমিক পার্সপেক্টিভে, এটা নানা বিশ্লেষণের সারৎসার কথাটি কিন্তু বললেন। আপনার নিশ্চয়ই সেই আশঙ্কা তো আছেই। আপনারা দেখেন আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই যে বললেন যে জিওগ্রাফি বদল করা, কান্ট্রিজ বাউন্ডারি চেঞ্জ করা। আমি তো কলিমুল্লাহ স্যারের চেয়ে বয়সে কম, কিন্তু আমি আমার বয়সী বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে নতুন মানচিত্র থেকে শুরু করে কত কিছু, বিশ্ব পরিমণ্ডলের কত কিছুর পরিবর্তন দেখলাম গত 50-60 বছর সময়কালের মধ্যে। দুনিয়া কত পরিবর্তিত হলো, সমাজতান্ত্রিক দুনিয়া বিলুপ্তই হয়ে গেল ইস্ট ইউরোপ থেকে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো মানব সভ্যতা, বিশ্ব সভ্যতার নানা পরিবর্তনশীলতার উপরই তো চলমান, প্রবহমান। কিন্তু যেটি হলো যে মূল বিষয়, যে আমাদের এই যে আশঙ্কাটি, এই আশঙ্কাটি যেন আরো এইখানে জমিন না নিতে পারে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমি আমার শুরুর বক্তৃতায় কথায় কিন্তু সেই কথাটি বলেছিলাম যে পরিণতির শেষ পরিণতি কি, পরিণতি কি, ওই পরিণতি আমাদেরকে কোন পরিণতির দিকে আসলে
ধাবিত করবে। আপনি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক কন্যা শেখ হাসিনার একটা বক্তব্যের কথা নিশ্চয়ই মনে আছেন। উনি কিন্তু বলেছিলেন যে এক সাদা চামড়া ওনাকে কোথাও মানে প্রস্তাব করেছে, হ্যাঁ, যে এবং এইখানে এই রিজিয়নে একটা মানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আপনি সাম্প্রতিক কালে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যে নানা ঘটনাক্রম এবং পার্শ্ববর্তী মানে মিয়ানমারের যে ঘটনাক্রম, এই সমস্ত কিছুর ঘটনাক্রমের যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে কলিমুল্লাহ স্যার যেই আশঙ্কার কথা বললেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন আগে যে কথাটি মানে বললেন, সেগুলির তো নানা যোগসূত্র আমরা খুঁজে পাই। এবং আমরা তো আসলে যেটি হলো যে আমাদের জিওগ্রাফিক্যাল যে পজিশন, ভৌগোলিক যে অবস্থানটি আমাদের বাংলাদেশের, এটি এই সময়ে এসে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বৈশ্বিক সমর সক্ষমতা বা সমর আধিপত্যের যে বিষয়, হ্যাঁ, সেই ভূ রাজনৈতিক এই সামগ্রিক বিষয়ের ক্ষেত্রে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছি এবং সেই কারণে আমাদের ভালনারেবিলিটিটাও বেশি। এখন এটি আমাদের অভ্যন্তরীণ অস্থিরতার, সেই মূলক বা অমূলক অস্থিরতার সুযোগে এই বৈদেশিক যে মানে আগ্রাসন, সেই আগ্রাসনের আশঙ্কা তো আছে। আমাদের আগে সবার আগে আমরা ওইটা মাথায় নিতে হবে যে আমরা যেন আত্মবিনাশী, আত্মঘাতী না হয়ে উঠি। জি, ধন্যবাদ। ক্লিয়ার, স্পষ্টভাবে বলেছেন জনাব জুনায়েদ হালিম, আপনাকে ধন্যবাদ। স্যার আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে আমরা দেখছি যে এখানে যখন আন্দোলন চলছে তখন একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো, সেটা হচ্ছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো, জামাত শিবিরের রাজনীতি। এবং এই রাজনীতি নিষিদ্ধের সাথে বর্তমানে যে আন্দোলন যে পরিস্থিতি আমরা দেখছি, এর কোনো সম্পর্ক সূত্র আপনি দেখেন কিনা, বা এই মুহূর্তে এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করাটা কি আসলে ঠিক হলো কিনা অনেকেই প্রশ্ন করছেন, যে তাতে কি আসলে আমাদের রাজনীতির একদম অস্থিতিশীল অবস্থা, রাজনীতির নামে নানা রকম সন্ত্রাস ছড়িয়ে পড়ার এক ধরনের আশঙ্কা আমরা কি তৈরি করলাম কিনা? ধন্যবাদ। আমি প্রসঙ্গটা নিয়ে আগেও আলোচনা করি, এখন নতুনতর পরিস্থিতিতে বিষয়টা আলোচনা করব। ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, বেশ কিছুদিন ধরে এটি অপারেশনাল। দিল্লিতে এটার অফিসও সংস্থাপিত হয়েছে এবং তার প্রিএম্বলে বলা আছে যে বাংলাদেশ এবং পাকিস্তানকে যুক্ত করে লার্জার ভারতবর্ষ যেটা, সেটা তৈরি তারা করতে চান। ভারত একটা হার্ড স্টেট, সেখানে একটা এনজিও হিসেবে আপনি যদি কার্যক্রম শুরু করতে চান, সাতঘাটের জল খেয়ে তারপর শুরু করতে হবে এবং সেই প্রতিষ্ঠানটি ক্রিয়াশীল। সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো জো নেই। প্রফেসর হালিম কিংবা আপনি যদি ফেসবুক অ্যাক্সেস করেন, আপনারাও পেয়ে যাবেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে করা কাজ। হ্যাঁ, দ্বিতীয়ত আপনার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এখানে ভারত তার যে নতুন পার্লামেন্ট হাউস উদ্বোধন করেছে, সেখানে তারা প্রাচীন যুগের একটি মানচিত্র আপনার উন্মোচিত করেছিল, সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, এমনকি আমাদের দুই রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পর্যন্ত তাতে যুক্ত হয়েছিল, মানে ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে। এখন আপনার সেই 47-এ আপনার যেই ফর্মুলার উপর ভিত্তি করে এই ম্যাপগুলো রচিত হয়েছে তা হলো যে অমুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে নিয়ে হবে ইন্ডিয়া বা ভারত বর্তমানের নাম, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হবে পাকিস্তান, এবং প্রিন্সলি যে স্টেটগুলো ছিল 500 আপনার বিভিন্ন ফর্মের প্রায় 580টার মতো প্রিন্সলি স্টেট, এদেরকে অপশন দেওয়া হয়েছিল আইদার টু জয়েন ইন্ডিয়া অর টু জয়েন পাকিস্তান অর টু রিমেন ইন্ডিপেন্ডেন্ট। এবং সেই অপশন কার্যকর করতে গিয়েই আপনার কাশ্মীর সমস্যার সৃষ্টি, হায়দ্রাবাদের সেই আপনার
1948 সনে জাতিসংঘের সদস্য পদ লাভের আবেদন, এমনকি আমাদের বাড়ির কাছে যে কোচবিহার রাজ্য, এটা 1953 সন পর্যন্ত স্বাধীন ছিল, ভারতে যোগ দেয়নি, পাকিস্তানেও যোগ দেয়নি, ওটা ছিল মুসলিম মেজরিটি প্রিন্সলি স্টেট। আবার আপনার হিলটিপাড়া বা পার্বত্য ত্রিপুরা যে দেশীয় রাজ্যটি, তার রানী মাতা এসে 3 দিন ঢাকায় বসেছিলেন। আমাদের তৎকালীন মানে প্রাদেশিক সরকার প্রধান খাজা নাজিমউদ্দিন একজন বেগানা নারীর সঙ্গে দেখা দিতে অস্বীকার করেছিলেন এবং তিনি ফিরে গিয়েছিলেন, এবং ওই ভারত ভুক্তির মামলা 60 সন পর্যন্ত চলেছে। এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট তো এই সরকারের আমলেই হলো, এই মোদি হাসিনা যে চুক্তি, এই আপনার যে ছিটমহল গুলো, 111টি ছিটমহল আমরা পেলাম, এবং আমাদেরকে 51টি ছিটমহল ভারতকে প্রদান করছিল বিনিময় সূত্রে। এবং বেরুবারি যে ইউনিয়নটা স্যার রেড ক্লিফ আমাদের জন্য বরাদ্দ করছিল, সে শব্দে কিন্তু ভারতেই রয়ে গেছে। তো এই যে অনেকগুলো বিষয়, এখন এই যে মথ ইটেন ট্রাঙ্কুলেটেড যে ম্যাপটা তৈরি হয়েছিল 47, সেটাই উত্তরাধিকার সূত্রে আমরা কিন্তু পেয়েছি। এবং বর্তমান স্বাধীন বাংলাদেশের ভিতরে হয়তো সমুদ্রে চর জেগেছে, সেটা ভিন্ন বিষয়, আদারওয়াইজ ওই টেরিটরিটাই আছে বলা যেতে পারে। এবং আমি কিন্তু আমার যে ব্যাখ্যা বিশ্লেষণটা প্রায় শেষে চলে এসেছি। এই যে জামাত এবং শিবির, এরা কিন্তু সেই পাকিস্তান লিগেসি, খেয়াল করে দেখেন, 2 নেশন থিওরির অফশুট বলতে পারেন, সাম্প্রদায়িক যে রাজনীতি, তারই উত্তরাধিকার। এখন 2 দিনের মধ্যে আমরা কিন্তু গ্যাজেট নোটিফিকেশন করে তাদের উপর ব্যান আরোপ করেছি। এরপরে যে বিষয়টা আসবে লজিক্যালি, আপনার হেফাজতের মতো যে মুভমেন্ট গুলো আছে সেগুলোর উপর ব্যান আরোপ করা অত্যাবশ্যক, যেহেতু এটা হয়েছে, পরে সেটাও আসবে। এবং এরপরে যে দাবিটা উত্থাপিত হবে সেটি হবে রাষ্ট্র ধর্ম ইসলাম এখানে সংশোধনী নিয়ে আসা। এবং এই প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে পরেই আপনার এই আলাদা বাউন্ডারি রাখবার প্রশ্ন নিয়ে, যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। ফলে আপনার ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম, সেটা আরো পরিষ্কার হয়ে যাবে সবার সামনে। কথাগুলো বিপজ্জনক এবং আপনার রাষ্ট্রদ্রোহিতামূলক, কিন্তু সেই ঝুঁকি মাথায় নিয়েই আমি এই একাডেমিক আলোচনাটা করলাম, যেহেতু আপনি বিষয়টা তুলে ধরেছেন। জি, বর্তমান আন্দোলনের সাথে আপনি যে ডিসকোর্সটি বললেন, যে আপনি বর্ণনাটা দিলেন, এর সাথে সম্পর্কটা কোথায়? মানে আপনি এটি কি আসলে এই ধরনের খুব সুদূর প্রসারী পরিকল্পনা থেকে এই ধরনের কাজগুলো করা সম্ভব? হোলি আর্টিজানের কথা নিশ্চয়ই ভুলে যাননি। হোলি আর্টিজানের এই যে বাস্তবায়ন, সেটি ক্ষেত্রে ক্যাটালিটিক রোল প্লে করেছিল নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল হিজবুত তাহরির, এবং দে আর ভেরি অর্গানাইজড। এখন সারা দেশব্যাপী তাদের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে আমাদের অ্যাপিজমেন্ট পলিসির কারণে। আমরা নতুন নতুন সব নোমেনক্লেচার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, হিন্দাল, আনসার ইত্যাদি বিভিন্ন রকমের অফশুট, কিন্তু মূল শক্তিশালী সংগঠনটি হচ্ছে কিন্তু আপনার হিজবুত তাহরির। এবং হিজবুত তাহরির নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তাদের প্রোভাইশন পর্যন্ত মগজ ধোলাই করতে সক্ষম হয়েছিল। বেশি দিন আগের কথাটা আমরা ভুলে যাইনি। তো ফলে আপনার এখন যে অবস্থাটা, সেটা নিয়ে আসলে সিরিয়াসলি আমাদের ভাবতে হবে, সোল সার্চ করতে হবে। আপনার সমস্ত দায় সিটিটিসির ঘাড়ে দিয়ে বসে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। স্যার, আপনি কাকে ভাবতে বলছেন? মানে সরকারকে ভাবতে বলছেন নাকি আসলে জনগণকে? আমরা সবাইকে, আমি আবারও বলবো যে আমাদের কালেকটিভ ফেলিওর, আমাদের প্রত্যেকের দায় আছে। প্রফেসর জুনায়েদ আলিমের যেমন দায় আছে, আপনি আশরাফুল আজম খান আপনার দায় আছে, আমি ব্যক্তি নাজমুল হাসান কলিমুল্লাহ আমারও দায় আছে। আমরা যে যার অবস্থান থেকে বিষয়গুলো যদি আলোচনা না করি, আস্তিনের নিচে রেখে দেই, তাহলে কিন্তু হঠাৎ করে আমাদের চমকিত হতে হবে, বিব্রত হতে হবে, এবং আমরা বিহবল হয়ে যাব। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আবার একবার আসবো আমরা আলোচনা শেষ করার আগে আপনার বক্তব্য নেব। জুনায়েদ হালিম, যে স্যার যেটি বলছেন যে আসলে খুবই অভিনব কতগুলো তথ্য এবং বিশ্লেষণ তিনি দিলেন, যে ইন্ডিয়ার ইউনিফিকেশনের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে, ওদিকে ইসরায়েল এক্সপান্ড করছে, পুরো মধ্যপ্রাচ্যে আমরা এই মুহূর্তে দেখছি এক ধরনের সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ ছড়িয়ে পড়ছে। ফলে এই কালমিনেশন বা কি হবে আমরা জানি না,
কিন্তু আমরা তো স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, ৭১-এর আমাদের অসামান্য আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই দেশটি পেয়েছি এবং আমাদের দেশটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যে ভাস্বর হয়ে গোটা পৃথিবীতে তার পরিচয় লাভ করছে এবং এটি নিয়ে আমরা আশাবাদী। ঠিক এই মুহূর্তে স্যার যেটি বলছেন যে এই যে কি হতে পারে আরো কয়েক বছর পরে, সেটির আসলে কতটা আমরা মূল্য দেওয়া দরকার। আস্তিনের নিচে আমরা রেখে দিচ্ছি সবকিছু, এটা আলোচনায় আনছি না, তিনি সে কথাও বলছেন। আপনার বিশ্লেষণ শুনবো, যেহেতু এই বিষয়টি উনি আলোচনা করছেন, আপনি কি মনে করেন ছোট করে? নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে সমস্ত মানে তথ্য, চিন্তা এবং ভাবনা থেকে বিষয়গুলি উত্থাপন করলেন, এগুলি কিন্তু একেবারে যে নতুন ভাবনা, নতুন তথ্য বা নতুন চিন্তা বিষয়গুলি না, সেরকম না। উনি অনেক ঐতিহাসিক মানে প্রেক্ষাপটের যোগসূত্রের কথা বললেন, সেটি তো আছেই। দেখেন, আপনি যদি আমাদের নিকট প্রতিবেশী যাদের চারিদিকে মোটামুটি আমাদের তারাই ভারত, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক যে অবস্থাটি আমরা গত ২-৩ দশক যাবৎ দেখছি, ৮০ দশকের শুরু থেকে ধীরে ধীরে ভারত যেভাবে মানে প্রতিষ্ঠাকালীন সময়ের যে সেকুলার ভাবনার এবং রাষ্ট্রীয় নীতি কাঠামোর মধ্যে ছিল, এবং তাদের সেই সেকুলার ভাবনাটি বা নীতিটি যেভাবে অনুসৃত হচ্ছিল রাষ্ট্র থেকে এবং সমাজেও, সমাজ জীবনেও, সেটি কিন্তু ৮০ দশকের মাঝামাঝি সময় থেকে ভারত ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে এসে সেই ৮০ দশকের সামগ্রিক বাস্তবতার থেকে এখন কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় ভারত উপনীত হয়েছে। সেই সেকুলার রাজনীতি আমরা ভারতে দেখছি না, এখন আর নাই, এবং মানে আমরা সেটি আর নাই। ভারত মানে মানে যে ব্রিটিশ উত্তর সময়কালের যে বর্ণনাটি, ঐতিহাসিক প্রেক্ষাপটের যে নানা বর্ণনা দিলেন, জুনেদ ভাই, আমরা আসলে খুব বেশি সময় পাবো না। আমরা জানি যে ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ আছে, তারাও নানা রকম তাদের আপনি সাম্প্রতিক সময়ে মণিপুরে যা হয়েছে বা এখন আবার কাশ্মীরে যা হচ্ছে, সেখানে ভারত ইউনিফিকেশনের ব্রড ভারতের যে কনসেপ্টটি নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন, সেইটাও কিন্তু মানে দীর্ঘদিনের মানে চর্চিত বিষয়, কিন্তু ওটি নতুন বিষয় নয়। এবং সেটি ভারতীয় রাষ্ট্র কাঠামোর নানা স্তরে যারা ক্রিয়াশীল, পলিটিক্যালি অ্যান্ড আদার ওয়ে, তাদের মধ্যে এই মনস্তত্ত্ব যে কাজ করে না তা কিন্তু না, এবং সেটার বহিঃপ্রকাশিত নানাভাবে হচ্ছে, আমরা সেটি প্রতিনিয়ত দেখছি। আমরা একটু আমাদের প্রেক্ষাপটে আসতে চাই। আমি মনে করি যে সামগ্রিক আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ছক পরিকল্পনা যাই আমরা ভাবি না বলি না কেন, কিন্তু সবার আগে যেটি আমি শুরুতেও বলেছি, সেটি হলো যে আমাদের দেশটা কিন্তু আমাদের অর্জন করা দেশ। ভারত কিন্তু ওই অর্থে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার জন্য অনেক মূল্য দিয়েছে আন্দোলনে। বাংলাদেশের মতন কিন্তু মূল্য ভারতের দিতে হয়নি স্বাধীনতার জন্য। পাকিস্তানও ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়েছে, ফাওয়ের উপর হয়ে গেছে। ভারতকে অনেকটা বলা চলে ফাওয়ের উপর হয়েছে, কিন্তু বাংলাদেশ ফাওয়ের উপর কিন্তু স্বাধীন হয়নি। বাংলাদেশ এই জন্য ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের মান সম্মান দিয়েছে, রাষ্ট্রের মানে সমস্ত যা কিছু ছিল সমস্ত সম্পদ বিনষ্ট হয়েছে। আমরা এটা আমাদের স্বাধীনতা, আমাদের অনেক দামে কিনা স্বাধীনতা। সুতরাং আমি শুরুতেও যেটি বলেছি, আমার সাময়িক পরিবর্তন বা এই বিষয় নয়, আমাদের বিবেচনায় রাখতে হবে। আমি শুরুতেই বলছি, অতীতটা মাথায় রাখতে হবে, বর্তমানের প্রয়োজনটা বুঝতে হবে, ভবিষ্যৎটা দেখতে হবে। এবং যা কিছুই আমরা করি না কেন, সরকার বা আন্দোলনকারী অথবা সমস্ত মানে কালেকটিভ সোসাইটি, কালেকটিভ মাইন্ডসেট, আমাদের সেই কালেকটিভ মাইন্ডসেটটাকে সুস্থির করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। সবার আগে বাংলাদেশ, সবার আগে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কাছে আসতে চাই যে সবার আগে বাংলাদেশ যে কথাটি বললেন জুনেদ হালিম, এবং আমাদের অতীতের ইতিহাস সে উপলব্ধি করে বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যতে কি নির্মাণ করতে চাই, সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে নানা রকম শক্তি ক্রিয়াশীল আমাদের, আমরা জানি সেটি আপনিও বিভিন্ন রকম বিশ্লেষণে আপনি বিভিন্ন সময় বলেছেন। বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে আসলে আপনি শেষ করব আপনার মতামত নিয়ে, যে আসলে কি দেখছেন
যেটি হচ্ছে যে আসলে আমরা সংকটের দিকে প্রবেশ করছি কিনা বড়, বা এক্ষেত্রে এই ডাইরেকশনটা কি হতে পারে, মানে এই আন্দোলনের এন্ড শেষটা কি হতে পারে, সেটি একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, আমি আমার আগের বক্তব্যে বলেছি সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে, এটা আমরা ধরে নিই। এবং যে কারণে আমাদের আনুষ্ঠানিক বক্তৃতা শেষে আমরা যে স্লোগানটি দিই, বাংলাদেশ চিরজীবী হোক, সেই যে স্থায়িত্ব। একটু আপনার কথার প্রেক্ষিতে আমি বলি যে ইরাকেও কিন্তু আমরা দেখেছি যে সাদ্দাম হোসেনের কে সরিয়ে দেওয়া হলো, এবং সেখানে আমরা দেখলাম যে সাদ্দাম হোসেনের পর ইরাক ভাগ হয়ে গেল। ইরাকের যে রাষ্ট্র হিসেবে ইরাক যে রাষ্ট্রের যে চরিত্র বৈশিষ্ট্য নিয়েছিল সেটি কিন্তু আমরা দেখিনি। ফলে সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র চরিত্রের এবং রাষ্ট্রের শক্তির ভারসাম্যহীনতাও তো, ভারসাম্যেরও পরিবর্তন হয়, সেটাও আমরা দেখেছি। আঙ্গিকেরও পরিবর্তন ঘটে, আকৃতিরও পরিবর্তন ঘটে, এই ধরনের মানচিত্রের পরিবর্তন ঘটে। আপনি হয়তো বলছেন যে সরকার আলাদা জিনিস, রাষ্ট্র নিশ্চয়ই আলাদা জিনিস। তো সেক্ষেত্রে একটি সরকারের তো একটা রাষ্ট্র দর্শন থাকে, সেই দর্শনের জায়গায় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে রাষ্ট্র তার ভৌগোলিক পরিবর্তনও হয়েছে, চরিত্রগত পরিবর্তন তো হয়েছেও, সেটাও দেখেছি। ফলে আমরা কতটা নিরাপদ থাকবো ভবিষ্যতে, সবকিছু মিলিয়ে একটু আপনার মন্তব্য দিতে চাই। The greatest problem of any problem is to identify what the problem is. এই জায়গাটায় আমরা যদি সবাই একমত হই যে এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার, পুর গভর্নেন্স কেন এই পর্যায়ে এসে দাঁড়ালো, জনপ্রশাসন শৃঙ্খলা ছাত্র হিসেবে আমি যদি মৌলিক প্রশ্নটা উত্থাপন করি, তাহলে দেখব যে এমন একটা জায়গায় আমাদের উপনীত হতে হবে যেখানে আপনার জাহাঙ্গীর কিংবা মান্নানের মতো লোক একেবারে নিম্ন স্তরের পড়াশুনো আছে, এই ধরনের ব্যক্তিবর্গের যে পরিমাণ অ্যাক্সেস এবং প্রক্সিমিটি সরকার প্রধানের কাছ থেকে তারা লাভ করেছেন, সেটা কিন্তু উইথ ডিউ রেসপেক্ট আমাদের ক্যাবিনেট মিনিস্টাররাও কেউ পাননি। এবং এই এই জায়গাটায় আমরা যদি অ্যাড্রেস না করতে পারি, যাদেরকে পপুলারলি সামাজিকভাবে আমরা ট্রল করে কাউকে কেতলি বলছি, কাউকে বালতি বলছি, কিন্তু এই যে নিগুড় সত্যি, সেগুলো আমাদের বিশ্লেষণে কগনিজেন্সে নিয়ে এর একটা রিড্রেস হাজির করতে হবে। তা না হলে আমরা ওই যেটাকে বলে দুই গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো, যে ডালে বসে আছি সেটা কাটছি, প্রপাত ধরণীতল অবস্থা হবে, রাষ্ট্র বিপন্ন হবে, এবং আমাদের যে রিড্রয়িং অফ দ্য ম্যাপের যে সময়সীমা, সেই গহ্বরে আমরা পড়ে যাব। জি, ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আর কিছু সময় শেষ করতে জুনেদ হালিম, আপনি অল্প কথায় একটু শেষ করেন যে আসলে আমাদের করণীয় সম্পর্কে আপনি বলছিলেন যে হ্যাঁ, সরকারের নানা রকম ব্যর্থতা আছে, যে আজকের এই পরিণতির দায় সরকারকেও নিতে হবে, আমরা সেটি বলছি, কিন্তু সেটি আসলে সরকার শেষ পর্যন্ত নেবে কিনা, বা ভবিষ্যতে অতীতে কোনো সরকার এই ধরনের দায়গুলো নিয়েছে কিনা, কিন্তু যা ক্ষতি হওয়ার, যা সংকটগ্রস্ত হওয়ার, সেটা তো হয়েছে। অন্যদিকে জনগণেরও এক ধরনের দায়িত্বশীলতা বা সচেতনতার কথা আপনি বলেছেন। আসলে এই দুটোর কম্বিনেশন বা এক ধরনের একটা বিন্দুতে মিলানোর যে জায়গাটি, সেটি তো আমরা দেখছি না। আমরা কিন্তু একে অপরকে দোষারোপ দায় দিচ্ছি, এই পরিস্থিতির মধ্যে আছি। তো এই পরিস্থিতিতে আসলে রাষ্ট্রকে সংহত করতে, রাষ্ট্র শক্তিকে দৃঢ় করতে বা রাষ্ট্রের গতিমুখকে ঠিক রাখতে কি করণীয় বলে মনে করেন? এবং সেটি তো আসলে কোনো একটা সরকারের, জনবিচ্ছিন্ন সরকার পারে না, জনগণকে সাথে করেই সেটি করতে হয়। তো সরকার যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, জনসমর্থন হারায়, সেটি কি আসলে সম্ভব কিনা? সবকিছু মিলিয়ে একটু আপনার মন্তব্য নিয়ে শেষ করুন। যেটি আমি এই বিষয়ে যেটি আমি বলতে চাই সেটি হলো যে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারও বলেছেন, আমিও আজকে মানে একই কথা বলি, আগেও বেশ কয়েকবার বলেছি, বেশ কয়েকটা টেলিভিশন টক শোতে, অন্য জায়গায়। সেটি হলো যে এই যে সামগ্রিক পরিস্থিতিটি তৈরি হয়েছে, এটি কিন্তু রাতারাতি তৈরি হয়নি, একদিনে ওভারনাইট আমরা এই পরিস্থিতিতে আসিনি। এবং আমরা কালেকটিভ ফেইলিওরটাই, এবং আমাদের কালেকটিভ লাস্ট ফর মাল, আমি যে কথাটা বলতে চাই যে মাল মানে টাকা, মাল মানে সবকিছু, হ্যাঁ, মাল দিয়ে, মাল শব্দে আমরা যা কিছু বুঝি আমাদের ভাষায় এবং মানে আমাদের মানে কমিউনিকেশনে, বহু অর্থবোধক একটি শব্দ হয়ে গেছে। হ্যাঁ, এই যেখানে কিনা এই মালই ছিল জীবনের একমাত্র মুখ্য, বেঁচে থাকার একমাত্র কারণ। আমাদের মানে আমরা সবাই বঙ্গবন্ধুর ভাষাই বলবো, জাতির পিতার ভাষায়, আমরা যারা সাপ, বঙ্গবন্ধুর ভাষায় এই সাপ শ্রেণী, আমরা যারা শুধুমাত্র পলিটিক্সে আছি, প্রশাসনে আছি, শিক্ষাঙ্গনে আছি, ব্যবসায় আছি,
গণমাধ্যমে আছি, হ্যাঁ, হ্যাঁ, আইন ক্ষেত্রে আছি, ঠিকাদারিতে আছি, সব অনেক ক্ষেত্রে আছি, সব ক্ষেত্রেই আছি। হ্যাঁ, বলুন। সব জায়গায় আমরা শুধুমাত্র মাল কামাইতে চাইছি এবং মালই কামিয়েছি। দেখেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এখন তো বিপন্ন একটি অবস্থায়, বিএনপি একটি দেউলিয়া অবস্থায়। এখন বিএনপি বা আওয়ামী লীগকে কম্পেট করতে হচ্ছে কাদেরকে? কম্পেট করতে হচ্ছে মানে খুবই মানে তরুণ, প্রায় মানে অপরিপক্ক তরুণ সমাজকে। এবং বিএনপির কি করতে হচ্ছে যে বিএনপি মানে এই তরুণ সমাজের আন্দোলনের উপর ভর করে চামে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা মানে এক করছে। ধরনের রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের শূন্যতার সংকট আপনি দেখছেন আমাদের রাজনৈতিক কিন্তু একটা দলগুলো। সামগ্রিক হলনেস তৈরি হয়েছে পলিটিক্যালি। জনাব হালিম, এবং আমাদের ধন্যবাদ। একটা যে বললো যে কালেকটিভ ফেইলিওর, এখন এই কালেকটিভ ফেইলিওর অবস্থা থেকে টু কাম আউট এন্ড ওভারকাম, এই জায়গাটা থেকে কালেক্টিভলি। ওভারকাম করার জন্য কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এবং সেটি ধন্যবাদ জুনেদ হালিম, সমাজের আপনাকে সব অসংখ্য। স্তরের মানুষের। ইট ইজ নট অনলি রেসপন্সিবিলিটি অফ দি অনলি দি পলিটিক্যাল বিইংস, এভরিওয়ান ইজ পলিটিক্যাল বিইং নাওয়াডেজ। এখন এভরিওয়ানকে অ্যাকোমোডেট করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে এবং কালেকটিভলি রেসপন্সিবিলিটি নিয়ে সেন্সিটিভলি এই কাজগুলি সমাধান করতে হবে। একজনেরকে সরিয়ে দিয়ে আমি বসলি সব আলাদিনের চেরাগের মতো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঝকঝকা হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেটি নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যেহেতু অপেক্ষা করেছেন, আমাদের সাথে আছেন, আবারও একটু সুযোগ নিতেই চাই। যে 1971 সালে আসলে অনেকগুলো চেতনার ভিত্তিতে আমরা দেশকে স্বাধীন করেছি। একটি বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবীর অনেক দেশই এটি করেনি বা করতে হয়নি। আমাদের 30 লক্ষ ভাই বোনদের রক্ত দিয়ে আজকে হয়তো আমাদের 200 রক্তের কথা আমরা বলছি, কিন্তু এই তুলনায় আপনি করুন। আমরা দেখেছি যে 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আমি বড় ঘটনাগুলোর কথা বলছি। 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা হলো বঙ্গবন্ধু কন্যার উপরে। আমরা 90 গণভুত্থান করেছি, সেখানে আরেক ধরনের চেতনা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলাম। এত সব রাজনৈতিক ঘটনা, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক ঘটনা উত্থান পতন সত্ত্বেও আমরা কেনই 53 বছরে আমাদের দেশটিকে গণতন্ত্রের প্রশ্নে, আমাদের একটি অ্যাকোমোডেটিভ সমাজ নির্মাণের প্রশ্নে, কালেকটিভ রেসপন্সিবিলিটির প্রশ্নে একটি জায়গায় নিতে পারলাম না? সংকটটি কিসের? নেতৃত্বের নাকি নেতার? ছোট করে। সংকটটা আসলে ফিলসফিক্যাল এবং এই জায়গাটা আমরা কখনো অ্যাড্রেস করতে চাইনি। আমাদের পঠিত যেই পঠন পাঠনের ব্যবস্থা এবং একাডেমিক যে বেষ্টনী, সেখানে দর্শন পাঠকে সবচাইতে কম গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমরা যে সায়েন্স অফ অল সায়েন্সেস বলে বিবেচিত এই ফিলসফিক্যাল বিষয়টা সবসময় এড়িয়ে গেছি, তার মূল্য এখন আমাদের দিতে হচ্ছে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আরো অন্য বিষয় নিয়ে দেখা হবে আপনার সাথে, এবং জুনেদ হালিম আপনার সাথেও কথা হবে। সকলে ভালো থাকুন। আমরা এই উত্তরণ চাই পরিস্থিতি থেকে, আমরা স্বস্তি চাই, শান্তি চাই, এবং দেশ যেন কোনোভাবে পথভ্রষ্ট না হয়। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, সামাজিক সংহতি এবং ঐক্য বজায় রেখেই চলতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন দর্শক, যারা ছিলেন, মন্তব্য করেছেন, শুনেছেন। আগামী পর্বে দেখা হবে। সকলেই ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। 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 আমরা বের হতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আলোচনা তো ভালো হইলো, তাতে কি আসলো গেল, যা হওয়ার রাস্তায় তাই হবে। আমরা এখনো শেষ করিনি জুনেদ ভাই, আমরা বের হয়ে যাই স্টুডিও থেকে। আচ্ছা, ঠিক আছে। মিনিট। ওকে, আমি কাটি। হ্যাঁ, কেটে দেন। ধন্যবাদ।